আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্না রাজাত স্বপ্না এবং আমি শরফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে জন্মদিনের আলোচনায় বললেন ওবায়দুল কাদের। সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের মামলার আসামি সাইফুর ও অর্জুন লস্করের 5 দিনের রিমান্ড কাউকে ছাড় নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে যাব বিস্তারিত সংবাদে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। আর বাংলাদেশকে বিশ্বের দরবারে এ পর্যায়ে নিয়ে আসা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে ষড়যন্ত্র ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পৃথক সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি জাতির আস্থার সোনালী দিগন্ত, স্বপ্নময় অর্জনের কাণ্ডারি শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দলের মূল আয়োজন হিসেবে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় নেতাদের পাশাপাশি এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি যে বাংলা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কঠিন কাজ শুরু করেছিলেন, আর সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার অনন্য নেতৃত্বে সাহসী পদক্ষেপে। যে দেশে এনে দিয়েছিলেন তার পিতা, সে দেশ সাজিয়ে তুলেছেন তিনি। অমীমাংসিত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর ভূমিকাও তুলে ধরেন তিনি। তাই তো তিনি আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব নেতাদের কাতারে মর্যাদার আসনে। বৈশ্বিক সংকট মোকাবিলা তার দক্ষতা, দূরদর্শিতার প্রশংসা করে যাচ্ছে বিশ্ব সম্প্রদায়। সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক নেতৃত্বের এক অনন্য নজির স্থাপন করেছেন শেখ হাসিনা। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা, জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে আমরা অর্থনৈতিক মুক্তির পথে অদম্য গতিতে এগিয়ে চলছি। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল, খাদ্য, বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনগুলো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে ডিএনসিসির 2 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। এমন একটি দিনে অনিয়ম দুর্নীতিকে পেছনে ফেলে ঢাকাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এস.এম. আরিফের রিপোর্ট। গুলশানের শাহাবুদ্দিন পার্কে ঢুকতেই ভ্রাম্যমাণ বইয়ের 2টি স্টল। একটু সামনে ছবি আঁকছেন কোনো এক শিল্পী, অপর প্রান্তে শিশু কিশোররা মনের আনন্দে রং তুলছে খাতায়। এসবই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নেত্রী হিসেবে শেখ হাসিনা ও তার সরকারের সফলতা তুলে ধরেন অতিথিরা।
এই জাতিকে, এই দেশকে আবারও মুক্ত করে। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, এমন দিনে দুর্নীতিকে না বলা হোক সবার অঙ্গীকার। ফুটপাতের মধ্যে রড সিমেন্ট রেখে আপনারা আপনাদের বাড়ি করছেন, অট্টালিকা করছেন, কিন্তু একবারও কি খেয়াল করলেন না যে রাস্তার ফুটপাতের মধ্যে রেখে দিচ্ছেন আর জনগণের অসুবিধা হচ্ছে? তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই যে আসুন সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধু জন্মদিন কেক কাটার মাধ্যমে না, আমরা চাই একটি সুন্দর জন্মদিন পালন করতে। আমরা কিছু প্রতিজ্ঞা নিতে চাই। আর বঙ্গবন্ধুর স্বপ্নকে এগিয়ে নিতে শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আজকে স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আন্তরিকতা দিয়েছে, পথ প্রদর্শন করেছেন এবং সেই পথ আমাদের অনেক দূরে হলেও আমরা অর্জন করতে পারবো। আমরা সেই পথনকশা অনুযায়ী হাঁটছি, যে পথনকশা শেখ হাসিনা আজকে প্রণয়ন করেছেন। আমাদের লক্ষ্যমাত্রা হলো 2041 সাল। আলোচনা সভা শেষে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডিএনসিসির ভ্রাম্যমাণ বই বিপণী, পরম্পরার উদ্বোধন ও শিশুদের নিয়ে শান্তির পায়রা উড়ানো হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ৭৪ বছরে পা রাখলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1947 সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি হাল ধরেছেন বাংলাদেশের। তার সাহসী ভূমিকায় বাংলাদেশ ফিরে পেয়েছে চলার গতি। তার পরিকল্পিত নেতৃত্বে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলে দেশ হবে সোনার বাংলা। রাকিব হাসানের রিপোর্ট। ৭৪ বছরে পা রাখলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার জন্মদিন। 1947 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়। বিদেশে থাকায় ওই দিন প্রাণে রক্ষা পান শেখ হাসিনা ও শেখ রেহানা। দীর্ঘ 6 বছর নির্বাসিত থাকার পর জীবন বাজি রেখে বাবার হাতে গড়া দেশে ফিরে আসেন শেখ হাসিনা। গ্রহণ করেন দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জ। শত প্রতিকূলতা আর ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ পরিচালনায় দায়িত্ব গ্রহণ করেন 1996 সালে। দলের সভাপতি পদে থেকেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এরপরই বাংলাদেশ খুঁজে পায় তার নতুন ঠিকানা। 2001 সালের পর ক্ষমতার বাইরে থাকলেও নিজেদের ভুল শুধরে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ আগামীতে সরকার আসতে পারলে। এরপর ইতিহাস, নানা দেশি বিদেশি ষড়যন্ত্র, 111-এর পর -2 ফর্মুলার মধ্যেও জনসমর্থনে 2008 সালের নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। এই নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 2014 সালের 5 জানুয়ারি সংবিধান রক্ষার নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। শেখ হাসিনা হন তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী। সংগ্রামের এ পথ চলায় বহুবার হামলার শিকার হয়েছেন শেখ হাসিনা। 3.5 যুগের রাজনৈতিক জীবনে অসংখ্য মামলার আসামিও হতে হয়েছে তাকে। গ্রেফতার হয়েছেন একাধিকবার, তবুও দমে যাননি তিনি। তার এমন ইস্পাত ধীর মনোবলের কারণেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। শেখ হাসিনার যেমন সফল এক রাজনীতিবিদ, তেমনি সফল ব্যক্তি জীবনেও। রাষ্ট্রনায়ক হিসেবে সন্ত্রাস ও দুর্নীতি দমনে তিনি যেমন বজ্রদৃপ্ত, তেমনি ব্যক্তি জীবনে সরল শিশুসুলভ। তাই জনগণের আস্থায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সরকার প্রধান হিসেবে দেশের সেবা করে চলেছেন তিনি। বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার। যখন হাঁটতে যাই, হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি, তখন একটা ছিপ নিয়ে বসি, মাছও ধরি। ধন্যবাদ। যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, অথবা শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এসব প্রবাদের এক জীবন্ত উদাহরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাতি নাতনিদের নিয়ে থাকা এই বৃদ্ধ বয়সে এর থেকে সুন্দর সময় আর কিছু হয় না। ৭৫-এর 15 আগস্ট যিনি সব হারিয়েও অটল থেকেছেন
নিজের ব্যক্তিসত্তায়। ভেবেছেন দেশের কথা, পাশে থেকেছেন জনসাধারণের। অটুট সিদ্ধান্তে দমন করেছেন সন্ত্রাসবাদ, দুর্নীতি। তিনি ব্যক্তিজীবনে কেমন? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার রান্নার দৃশ্য কিংবা শিশুসুলভ হাসি বরাবরই লাইক আর লাভ রিয়েক্টে জানিয়ে দিয়েছে তার জনপ্রিয়তা। সুইজারল্যান্ডে আরও 10 জনের মতো বোনের সাথে খেলেছেন বরফ ছোড়াছুড়ি। খেলার মাঠে দেশের জয় তাকে হাসিয়েছে। লাল সবুজের পতাকায় খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন ডাইহার্ট ফ্যানদের মতো। একটি দেশের সর্বময় ক্ষমতা যার হাতে, তিনিও সাধারণ মানুষের মতো রিক্সা ভ্যানে পরিবারসহ ঘুরে বেরিয়েছেন। বাড়ির লনে ব্যাডমিন্টন খেলাতেও দেখিয়েছেন পারদর্শিতা। What do you know about digital Bangladesh? প্রযুক্তি প্রেমী এই মানুষটি ভার্চুয়াল ক্রিকেট ব্যাট হাঁকাতেও দ্বিধা করেননি। শিশুদের সাথে মেলামেশায় তার জুড়ি মেলা ভার। কয়েকদিন আগেও প্রতিবন্ধী এক শিশুর সঙ্গে ভিডিও কনফারেন্সিং করেছেন তিনি। আমি অনেক 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 খুশি হয়েছি। আমার মেয়ে যে কি পরিমাণে খুশি সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। সমুদ্রে পা ভেজানোর সেই দৃশ্য তো মন ছুঁয়ে যায় সব শ্রেণী পেশার মানুষের। তার বিচক্ষণতা, রাজনৈতিক দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্ব বারবারই টেনেছে দেশের মানুষকে। বরাবরই তাই জনগণ ফিরেছেন শেখ হাসিনার কাছে। আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী বাংলাদেশ। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সকালে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও 15 আগস্টে তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানান অ্যাটর্নি জেনারেলের প্রতি। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা 7:25 মৃত্যুবরণ করেন মাহবুবে আলম। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে নিজ বাসভবন হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে নিয়ে আসা হয় মাহবুবে আলমের মরদেহ। এখানেই সম্পন্ন হয় জানাজা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জন্য দোয়া চান তার দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মীরা। আমি প্রেসিডেন্ট বসেছিলাম, উনি আমার সাথে দেখা করে গেলেন, কথা বলে গেলেন, হাসপাতালে কথা হয়েছে কয়েকবার, কিন্তু আজকে উনি আমাদের মাঝে আর নেই। মাহবুবে আলমের বিদায় দেশের এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবীরা। উনি অনেক কিছু শিক্ষণীয় দেখিয়েছেন এবং করে গেছেন বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, যারা ওনাকে দেখে নাই, যারা ওনার সম্বন্ধে জানে না, তার আদর্শগুলি যেন তারা ফলো করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন নির্ভেজাল দেশপ্রেমিক ছিলেন,
সৎজন ছিলেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে সবটুকু আনুগত্যতা নিয়ে আইনে তার যে পাণ্ডিত্য ছিল তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। নৈতিকভাবে অত্যন্ত বলিষ্ঠ একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমি তার দুঃখের মাগফিরাত কামনা করছি। যে সততা এবং নিষ্ঠার সাথে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছেন, জাতি তা গভীর শ্রদ্ধার সাথে সবসময় স্মরণে রাখবে। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং বিভিন্ন সংগঠন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরতরে শায়িত হলেন মাহবুবে আলম। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচি 8ম পর্বে সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন। এছাড়া বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক জানানো হয়। যে বাংলাদেশে অনেক চড়াই উতরাই আমরা পার হয়ে এই জায়গাটা এসেছি। এই সময় নানা ধরনের যে ঘাত প্রতিঘাত সবগুলি মোকাবেলা করেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে তিনি অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। আমি গভীর শোক জানাচ্ছি। আর আমাদের ক্যাবিনেটের পক্ষে, মন্ত্রিসভার পক্ষ থেকে শোক প্রস্তাব আমরা গ্রহণ করছি। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ করতে পারি, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না। রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দুপুরে ঢাকার 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। গত 20 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন আদালত। গত 15 সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 4 কার্যদিবসে মামলাটিতে 14 জন সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত 27 আগস্ট শাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের একটি অস্ত্র মামলায় আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একটি ধারায়, আরেকটা ধারায় তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু শাহেদ না, এই ধরনের ভদ্রবেশী অনেক অপরাধী যারা আছে সমাজে, তাদের কাছে এই মেসেজটা চলে যাবে যে অপরাধ করলে তার সে কোনোভাবে পাবে না। সে যত বড় ক্ষমতাশালী হোক, যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। এটি একটা বড় মেসেজ। এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো, সেখানে আমরা আসামি পক্ষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। সিলেটের MC কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও 4 নম্বর আসামি অর্জুন লস্করের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্টাচার্যের 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 7 দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি ক্রমে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের MC কলেজের ঘটনা বর্বরোচিত, জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে কৃষক লীগ আয়োজিত দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় অপরাধ করে কেউ পার পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। যেই অন্যায় করছেন তাকেই আমরা চিহ্নিত করছি এবং আইনের কাছে সুপর্দ করছি। MC কলেজের যে ঘটনা ঘটছে, একটা বর্বরচিত ঘটনা ঘটেছে, যেই করে থাকুক তাকে শাস্তি ভোগ করতেই হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন
যাদের নামে এজাহার হয়েছিল 6 জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। দেশে গত 24 ঘন্টায় আরও 1407 জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মারা গেছেন 32 জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়ালো 3,60,555। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,193। মোট সুস্থ হয়েছেন 2,72,073 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় 11,922 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার 11.80%। প্লেনের টিকিটের দাবিতে আজও উপচে পড়া ভিড় ছিল সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। এরই মধ্যে টোকেন দেয়া বন্ধ করে দেয় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে টোকেন দেয়া। তবে যাদের ভিসা মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ভিসার মেয়াদ 24 দিন বৃদ্ধি করা হলেও এখনও নিশ্চিত বার্তা পায়নি বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীরা। ফলে টিকিটের দাবিতে আজও কাউরান বাজার সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। এরই মধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কয়েকটি ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলেও বিষয়টি লোক দেখানো বলে দাবি প্রবাসীদের। এই যে 30 তারিখ ছুটিটা শেষ, কেউ একামা আছে, কেউ রকমও শেষ, কিন্তু এখানে আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়া বলছে 24 দিন বাড়ানো হয়েছে। যেটা বাড়ানো হয়েছে আগের মতো পাসপোর্টের মাধ্যমে বাড়াতে হবো। হিসাব আমি টিকিট পেতেছি আপনার 30 তারিখে, কিন্তু আমার 30 তারিখে ছুটি শেষ হয়ে যাবে, তাহলে আমি 30 তারিখে কিভাবে সৌদি আরব ঢুকবো? আমি যদি নাকি আমাদের পাসপোর্টটা নিয়ে বলে যে তোমাদের এই কাগজপাতি লাগবে, নতুন ইকামা বানানো লাগবে বা নতুন ছুটি লাগানো লাগবে, তাহলে ঠিক আছে। ফালতু এতগুলো লোকের যা খাড়ায় রাখার কোনো প্রশ্নই আসে না। এখন কেমনি কি করবো আমি তো নিজেও বুঝতেছি না, কই যাবো কি করবো। ওখান থেকে বলতেছে 24 দিন বাড়াবে, কিন্তু এখন পর্যন্ত বাড়ায়নি। তো আমাদের বিশ্বাস শেষ হলে আর কামাও নাই, বিষয় না, আমরা কিভাবে যাবো? যারা টোকেন পেয়েছেন তারাই পাচ্ছেন প্লেনের টিকিট। তবে টিকিট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে ভিসার মেয়াদের উপর। কাগজপত্র যাচাই বাছাই শেষে টিকিট পাওয়ার আশ্বাসে অনেকটাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই রেমিটেন্স যোদ্ধারা। আমরা ভেতরে গেছিলাম, ভেতরে যাওয়ার পর আমাদের চেক করলো, আমাদের ডেটমেট চেক করলো। চেক করার পরে তারা বললো যে ভাই আপনি একটু বাইরে যেয়ে ওয়েটিং করেন। প্রসেসিংয়ের কাজটা ভিসার ডেট চেক করার পরে একটা টোকেন নাম্বারটা লিখে রাখলো, মোবাইল নাম্বারটা নিল, যে বলো বাইরে একটু ওয়েট করেন, তারপরে আপনার ডাকতেছি। কিছুক্ষণ পরে ডাকবে আবার, হ্যাঁ টিকিট দিবে, সিট নম্বর নাকি পাইতেছে না, তারপরে দিবে, এটি বললো। আমার মেয়াদ শেষ 30 তারিখে, আমাকে 30 তারিখ রাত রাত 12টা শুরুতেই ফ্লাইট দিছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রংপুরে ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। জেলা শহর সহ 8 উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, অফিস আদালত, মসজিদ, মন্দির এবং রাস্তাঘাট। রাস্তাঘাট ডুবে যাওয়ায় জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2 দিন ধরে বিদ্যুৎ না থাকায় পানিবন্দী মানুষ অন্ধকারে জীবনযাপন করছেন। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর জলাবদ্ধতা নিরসনের একমাত্র অবলম্বন শ্যামা সুন্দরী ও কেডি ক্যানেল। ভেঙে পড়েছে নগরীর ড্রেনেজ ব্যবস্থা। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হয়ে পড়ছে নদ নদীর অববাহিকা সহ চরাঞ্চলের নতুন নতুন এলাকা। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ভাঙনে বিলীন হচ্ছে শত শত বসতবাড়ি। দ্রুত ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শরীয়তপুর পৌরসভার কোটাপাড়া ব্রিজের পশ্চিমে বাঘিয়া গ্রামের বাসিন্দাদের দাবি এক টুকরো মাথা গোজার ঠাঁই। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। শরীয়তপুর পৌরসভার কোটাপাড়া ব্রিজের পশ্চিমে বাঘিয়া গ্রামে মারাত্মক ভাঙনে বসতঘর বাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। শত শত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ঘরের কাছে নদী, যদি 5 থেকে আরও 7,000 বস্তা জিও ব্যাগ এখানে ফালানো হয় তাহলে স্থায়ীভাবে এই বাড়িগুলো নিরাপদে থাকতে পারে।
আমাকে নদীতে ভেঙে লয়ে যেতেছে, আমরা অনেক কোনো ফিলে পারি না থাকতে। যদি আমাকে পরিপূর্ণ করে ওই দিকের মতো করে ভান দিয়া দেয় তাহলে আমাকে একটু সুবিধা। আমাকে হিন্দু এলাকার আমরা এখন কোথায় যাবো, অনেক লোকজন হয়ে গেছে গা। সরকারের ধন্যবাদ, আমাকে বস্তা দিছে বান দিছে, এই বান্ধে হবে না, আরো বস্তা লাগবে। গ্রামের বাসিন্দারা বলছেন প্রায় 400 মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে গ্রামটি রক্ষা করা সম্ভব হতো। তাদের একটাই আকুতি একটু মাথা গোজার ঠাই। কিছু বস্তা যদি দেয় তাহলে আমরা আর কি থাকতে পারবো না, আবারও ভেঙে যাবে। জিও ব্যাগ আসছে তার সীমিত, আমাদের এগুলি মানে উপযোগী না, আরো দরকার আমাদের। এখানে বেশ কিছু জিও ব্যাগ আসছে, ফালানো হয়েছে, এতে আমাদের উপকার হয়েছে, কিন্তু যেই পরিমাণ ফালানোর উচিত ছিল সেই পরিমাণ এখনো হয় নাই। নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। অলরেডি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। ভাঙনটা আরও বড় আকার ধারণ, আরেকটু লেন্থ বড় আছে, অর্থাৎ এলাকার লোকজনের আরেকটি প্যাকেজের মাধ্যমে জিও ব্যাগ ডাম্পিংয়ের দাবি করেছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আর উপজেলা প্রশাসন বলছে পানি উন্নয়ন বোর্ডকে জিও ব্যাগ ড্রামিংয়ের জন্য বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখন সেখানে আরও জিও ব্যাগ আনা হবে এবং প্রোটেকশনটা এমনভাবে দেওয়া হবে যে ভবিষ্যতের জন্য সেখানে আর ভাঙন না হয়। শিউলি রোজা, মাই টিভি। এবার নিয়ম অনিয়ম। কুষ্টিয়ায় সরকারি ঘর দেওয়ার কথা বলে অসহায় গরিবদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক চেয়ারম্যানের বিরুদ্ধে। জেলার মিরপুর উপজেলার ছানিয়ায় ইউনিয়নের উঠেছে প্রকল্প নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ। টাকা দিয়েও ঘর না পেয়ে বিপাকে অনেকে। টাকা ফেরত চাইলে এখনও দেখানো হচ্ছে ভয়ভীতি। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ড্যানি দ্রং। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় সারা দেশের মতো কুষ্টিয়ায় গরিব অসহায়দের জন্য ঘর নির্মাণে আসে বরাদ্দ। নির্দেশনা ছিল বিনামূল্যে ঘর পাবেন হতদরিদ্ররা। কিন্তু ঘর নিয়ে অভিযোগের তীর স্থানীয় চেয়ারম্যান জসিমউদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার নাম করে টাকা হাতিয়েছেন তিনি। ঘর পাওয়ার আশায় সম্বলটুকু বিক্রি, কিন্তু মেলেনি ঘর। সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত হয়েছেন এলাকার অনেকেই। 60,000 টাকা কন্টের, 30,000 দিয়েছে, 30,000 ঘর হলে দিতে হবে। এখন টাকাও দেয় না, আমাকে টাকা ঘর দেয় না, ঘরও দেয় না। ঘরে বাবার টাকা দিয়েছি আমি 540,000, বুঝছেন, আর বাঘবল টাকা আমি অনুযায়ী দিয়েছি 20,000 টাকা, মোট 560,000 টাকা দেওয়া। টাকা দিয়ে সবার 20,000 দিয়েছে, আর সেক্রেটারি দিয়েছে আমি 540,000। বাড়িও করেনি, টাকাও দেয়নি। আমি টাকা দিয়েছি বাড়ি নেওয়ার জন্য, আমি বাড়ি চাচ্ছি। স্থানীয় চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চাইতে গিয়ে অনেকেই হুমকির শিকার হচ্ছেন। 60,000 টাকা কন্ট্রাক্ট, 30,000 টাকা দিয়েছে, আর 30,000 টাকা বাদ বাকি কাজ হলে আমরা দেব। তা আমার এখন টাকাও ফেরত দিচ্ছে না, ঘরও দিচ্ছে না। আমরা খুব গরিব মানুষ। আমি টাকা চাইলে ধানাই পানাই আবল তাবল বলে আর কি চেয়ারম্যান সাহেব। এ বিষয়ে মিরপুরের ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিনের সাথে কথা বলতে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও তার বসতবাড়িতে গিয়েও দেখা মেলেনি তার। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি। এখানে হিংসা চলছে, অনেক তাফালিং চলছে, অনেক কিছু অনেক বলছে চেয়ারম্যানের নামে, কিন্তু ভালো করে খুঁজে দেখেন কোথাও পাবেন না। তবে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকার যাকে যাকে দেবে সেটা যখন দেবে তখন জানা যাবে। এখন এই কথা বলে যদি কারোর কাছে টাকা নেয় তাহলে সেটা তো অবশ্যই তাকে ফ্রড করা বা তাকে আর কি ইয়ে করা আর কি, তার সাথে প্রতারণা করা। আর টাকা নিয়েছে এই মর্মে যদি আমাদের কাছে উপযুক্ত প্রমাণ বা অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই সাপেক্ষে আমাদের যেটা প্রশাসনিক দায়িত্ব আছে আমরা সেটাকে করবো আর কি। এছাড়া কেউ অনিয়ম করলে তাকে ছাড় না দেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। ড্যানি দ্রং, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা অনুশীলন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হয়। এ অনুশীলনের উদ্দেশ্য বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা এবং সক্ষমতার মূল্যায়ন এবং এর দুর্বলতাসমূহ চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল সহ যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং
স্পেশাল অপারেশন সহ সকল ধরনের রণকৌশলের অনুশীলন করেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদটা ভিজিট করুন, youtube/mytvbd নিউজ আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না এবং আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।